হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে অ্যান্ড সিএ গুরুকুল। বন্ধুরা, আজকে প্রায় 3-4 মাস বাদে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পেরেছি। এই কদিন ভীষণ ব্যস্ততা, কাজের ভীষণ ব্যস্ততা, তোমরা সকলেই জানো নির্বাচনের প্রেশার চলছে। আর এই সময় যাদের মানে এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকে তাদের কী ধরনের প্রেশার থাকে তোমরা নিশ্চয়ই জানো। তো সেই সুবাদে আজকে একটু সময় পেয়েছি, তো ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি, কারণ প্রিপারেশনটা তো চালাতেই হবে প্রত্যেকের। সেই হিসাবে তোমাদের জন্য আজকের এই প্র্যাকটিস সেটটা। তো যারা এই ভিডিওটা দেখে প্রথম আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে বলবো যে প্লেলিস্টে গিয়ে তোমরা পিএসসি মিসলেনিয়াস সংক্রান্ত আরও অনেক ভিডিও পাবে, সেগুলো অবশ্যই দেখো। আর দীর্ঘদিন ধরে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো, আমার উপর বিশ্বাস রেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের জন্য আমি অনেক দিন ভিডিও করতে পারিনি। তো চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো তোমাদেরকেও বলবো আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো, দেখলে কি হবে, প্র্যাকটিস হবে এবং পরীক্ষায় কিন্তু সফল হতে সুবিধা হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 12। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বটি প্রদান করেন কে? প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্ব বা এই ধরনের যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়ে রেখো, কারণ এগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয়। তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে চার্লস ডারউইন। চার্লস ডারউইন কিন্তু প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বটি দিয়েছিলেন। ডারউইনের দেয়া তত্ত্ব, তারপর মেন্ডেলের দেওয়া তত্ত্ব, এগুলো থেকে কিন্তু ভীষণ প্রশ্ন আসে, পিএসসির এগুলো খুব ফেভারিট। তাই এগুলো কিন্তু যে কোনো জিএস বই বা বায়োলজিক্যাল সায়েন্সের যে কোনো বই থেকে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আসি। এরোজল হলো, এরোজল কি? এরোজল কি? অপশন এ হচ্ছে বায়ুতে ভাসমান ধূলিকণা, অপশন বি হচ্ছে বায়ুতে উপস্থিত দূষিত গ্যাস, অপশন সি বায়ুতে ভাসমান জীবাণু, নাকি অপশন ডি বায়ুতে উপস্থিত গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কোনগুলো অবশ্যই কিন্তু সেগুলো একবার দেখে রেখো। এভাবে রিলেট করে পড়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু পড়া রিভাইজ খুব ভালো হয়। তো এই প্রশ্নটির উত্তর এরোজল কি? এরোজল হচ্ছে বায়ুতে ভাসমান ধূলিকণা, সেটাকেই বলছে এই এরোজল। বায়ু দূষণের অন্যতম একটি বিশাল কারণ এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন। জামা কাপড় পরিষ্কার করতে সাবান বেশি কার্যকর কারণ? অপশন এ, সাবান অনুঘটক রূপে কাজ করে, অপশন বি, এটি দ্রবণের পৃষ্ঠটান কমাতে সাহায্য করে, অপশন সি, এটি দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করে, নাকি অপশন ডি, এটি ধুলো ময়লাকে শোষণ করে নেয়। দেখো এই প্রশ্নটি উত্তর যদি কারুর জানা না থাকে তো একটা ট্রিক বলি তোমাদের, সেটা হচ্ছে যে কোন অপশানগুলো হবে না সেগুলোকে বাদ দাও, তাহলে দেখবে সঠিক আনসারটা তোমার কাছাকাছি উত্তর কোনটা হওয়া উচিত সেটা তোমার মনের মধ্যেই চলে আসবে। তো দেখো, সাবান অনুঘটক রূপে কাজ করে, এটা খুব একটা যুক্তিগ্রাহ্য নয়। নেক্সট হচ্ছে আচ্ছা, পরের অপশানটা বাদ রাখছি, তারপরের অপশানটা বলছি এটি দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করে। যদি দ্রবণের গাঢ়ত্বটাই বৃদ্ধি করে দেয়, তাহলে সে কি করে ধুলো ময়লাগুলোকে আলাদা করবে? আর পরেরটা হচ্ছে এটি ধুলো ময়লাকে শোষণ করে নেয়। এটা তো কোনো রাক্ষস নয় যে ধুলো ময়লাকে খেয়ে নিল। তো অপশান বি যেটা, এটি দ্রবণের পৃষ্ঠটান কমাতে সাহায্য করে, এইটা কোথাও একটা যেন মনে হচ্ছে যে কাছাকাছি অপশান হলেও হতে পারে। তো এই রকম ট্রিক ইউজ করেও কিন্তু তোমরা যেগুলো জানো না, দেখো সব প্রশ্ন সবার পক্ষে জানা সম্ভবও হয় না, কেউই জানে না, কেউ সর্বজ্ঞ নয়। তো সেইভাবেও কিন্তু তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, তবে এমনভাবে উত্তরগুলো দিও যেগুলো জানো না, যেটা তার পেছনে একটা যুক্তি থাকবে যে তুমি কেন এই অপশানটা বলছো। আর এর আগের ভিডিওতেও আমি বারবার বলেছি যে পিএসসি মিসলেনিয়াস যদি ক্র্যাক করতে হয় তাহলে সায়েন্সের ওপর জোর দাও, স্ট্র্যাটেজিকের ওপর জোর দাও। স্ট্র্যাটেজিকের তো এখন বইও আলাদা বেরিয়ে গেছে, তোমরা অনেক ভিডিওতে ইউটিউবে দেখছো সেগুলো। তো সেই বইগুলো তোমরা ফলো করো, করলে কিন্তু তোমাদের এপিএসসি মিসলেনিয়াস ক্র্যাক করা অনেক সহজ হবে। আর যারা অঙ্কে একটু কাঁচা তাদের জন্য কিন্তু এই পরীক্ষাটা তুলনামূলকভাবে ক্লার্কশিপ থেকে সহজ, কারণ এখানে অঙ্কের পরিমাণটা কম। তো চলো পরের কোশ্চেনে যাই। আমি এগুলো মাঝে মাঝে একটু বলার চেষ্টা করি, কারণ এগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে। আইন অমান্য আন্দোলনের প্রথম পর্যায়ের অবসান কবে হয়েছিল? দেখো, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল, কবে শেষ হয়েছিল, এই রকম সহজ প্রশ্ন কিন্তু এখন আর দেয় না। তো আইন অমান্য আন্দোলনের যে দুটো পর্যায়, প্রথম ও দ্বিতীয়, সেই প্রথম পর্যায়টার শেষ কবে হয়েছিল এইটা কিন্তু এখানে জিজ্ঞেস করেছে। অপশান এ হচ্ছে 1930, অপশান বি হচ্ছে 1932, অপশান সি হচ্ছে 1934, আর অপশান ডি হচ্ছে 1908। এর সঠিক উত্তর হচ্ছে 1932। তো শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন কবে থেকে? 1930 থেকে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু মনে রেখো। আর আইন অমান্য আন্দোলন কবে, ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল,
এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পিএসসির খুব ফেভারিট প্রশ্ন, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতেই হবে। নেক্সট, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন হলো একটি, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন তোমরা সবাই নিশ্চয়ই নাম শুনেছ। অপশন এ সংবিধান বহির্ভূত অবিধিবদ্ধ সংস্থা, অপশন বি সংবিধান অবিধিবদ্ধ সংস্থা, সাংবিধানিক অবিধিবদ্ধ সংস্থা, অপশন সি সংবিধান বহির্ভূত বিধিবদ্ধ সংস্থা, নাকি অপশন ডি সাংবিধানিক বিধিবদ্ধ সংস্থা। এটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি, যেটা সংবিধান বহির্ভূত কিন্তু বিধিবদ্ধ সংস্থা। নেক্সট, নিম্নলিখিত কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? অপশন এ নর্মদা, অপশন বি গোদাবরী, অপশন সি মাহি, নাকি অপশন ডি কাবেরী। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে মাহি নদী। মাহি নদী কিন্তু কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। আর গোদাবরী আর কাবেরী নিয়ে একটি প্রশ্ন আসে, সেটা হচ্ছে বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণের গঙ্গা বা দক্ষিণ গঙ্গা কোনটাকে বলে। এর আগেও আমি বিভিন্ন সেটে এটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, তোমরা আগের প্র্যাকটিস সেটগুলো দেখো, সেখানে কিন্তু পেয়ে যাবে। এখানে আর বলছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে। নেক্সট কোশ্চেন, 182 মিটার উঁচু স্ট্যাচু অফ ইউনিটি এই মূর্তিটি নিম্নলিখিতদের মধ্যে কার? তোমরা সকলেই জানো ভারতের একটা অনেক উঁচু মূর্তি এটি, সেটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। সেটি কার? তার উচ্চতা কত? 182 মিটার। তো এটি হলো সর্দার বল্লভভাই প্যাটেলের। আচ্ছা, বল্লভভাই প্যাটেলকে সর্দার বলা হয় কিসের জন্য, কোন আন্দোলনের জন্য? আমাকে কমেন্ট সেকশনে জানিও, দেখি কার কীরকম মনে আছে। এই প্রশ্নটা এর আগেও আমি আলোচনা করেছি। নেক্সট কোশ্চেন, সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যপালের অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা বর্ণিত হয়েছে? এটি রাজ্যপালের একটি বিশেষ ক্ষমতা, অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। সেটা কত নম্বর ধারায় বলা রয়েছে বা আর্টিকেল কত নম্বর? সেটা হচ্ছে 213 নম্বর আর্টিকেলে কিন্তু বর্ণনা করা রয়েছে। গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়েও কিন্তু আমার ভিডিও রয়েছে, সেটা কিন্তু তোমরা দেখো। ওকে, বেশ, চলো পরের প্রশ্নে আসি। জিরো ডিসক্রিমিনেশন ডে নিম্নলিখিত কোন দিন পালন করা হয়? এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলো আছে, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন হয়। এবং এখন তো অনেক নতুন নতুন দিন যেগুলোকে পালন করা হচ্ছে, সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন হচ্ছে। ফলে এগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করবে, যে ম্যাগাজিনই ফলো করো না কেন সেই ম্যাগাজিনেই তোমরা পেয়ে যাবে, সে বাংলা হোক বা ইংলিশ হোক। তো এই প্রশ্নটির ক্ষেত্রে জিরো ডিসক্রিমিনেশন ডে কবে পালন করা হয়? অপশন এ 1 মার্চ, অপশন বি 28 ফেব্রুয়ারি, অপশন সি 1 ফেব্রুয়ারি, নাকি অপশন ডি 5ই জুন। 5ই জুন তোমরা সকলেই জানো বিশ্ব পরিবেশ দিবস। আচ্ছা, এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 1 মার্চ। 1 মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে, এটা ইউনাইটেড নেশনসের তরফ থেকে পালন করা হয়, যে সারা বিশ্বে সকল মানুষের মধ্যে সকল প্রকার বৈষম্য দূর করা এবং মানুষের সম্মান এবং অধিকারকে সুরক্ষিত করতে কিন্তু ইউনাইটেড নেশনসের তরফ থেকে এই দিনটি পালন করা হয়। ঠিক আছে, তো আরেকটা জিনিসও মনে রেখো, এর সাথে বলে রাখি, সেটা হচ্ছে 1 মার্চ কিন্তু আরেকটা দিনও পালন করা হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে। এটাও কিন্তু পালন করা হয় হচ্ছে এই 1 মার্চ। এটা যদিও এখানে অপশানে নেই, কিন্তু পরীক্ষায় তো আসতেই পারে, সেই হিসাবে এটাও কিন্তু বলে রাখলাম। আচ্ছা, এটা গেল। আরেকটা দিন বলে রাখি, সেটা হচ্ছে 3 মার্চ। 3 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখতে পারো, এটা থেকেও কিন্তু প্রশ্ন আসে। আর 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে, এটা পালন করা হয় সারা দেশে। ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয়। পদার্থবিদ স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরামনের কর্তৃক যে রামন এফেক্ট আবিষ্কৃত হয়েছিল, তার জন্য উনি 1930 সালে প্রথম ভারতীয় হিসাবে কিন্তু পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পান। ঠিক আছে, সেই স্বীকৃতি হিসাবে কিন্তু এই দিনটিকে পালন করা হয় হচ্ছে 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে। তো এগুলো একটু বলে রাখলাম, সঙ্গে মনে রেখো। নেক্সট, দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? অপশন এ ফিরোজ শাহ তুগলক, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি মোহাম্মদ ঘুরি। এই প্রথম তিনজন থেকে কিন্তু ইতিহাসের যত কম্পিটিটিভ পরীক্ষায় যত প্রশ্ন হয় ইতিহাস থেকে, তার যদি এই যুগটা, এই পার্টিকুলার মেডিয়েভাল পার্টটা থেকে যদি প্রশ্ন হয়, এই তিনজন থেকে সব থেকে বেশি প্রশ্ন হয় আমি দেখেছি। তো আলাউদ্দিন খলজি থেকে তো আসেই। হ্যাঁ, তো এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ফিরোজ শাহ তুগলক। মনে রেখো, দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? ফিরোজ শাহ তুগলক। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। ঠিক আছে,
ওনার সময় ইবন বতুতা মরক্কোর অধিবাসী, উনি এসেছিলেন। রাহেলা তার বা সাফারনামা তার লিখিত বই, এগুলো নিয়ে তো প্রশ্ন আসেই। আলাউদ্দিন খলজির রাসায়নিক ব্যবস্থার প্রবর্তক। আরও মানে আলাউদ্দিন খলজি থেকে যে কত প্রশ্ন হয় তার কোনো শেষ নেই। বেশ, এগুলো একটু বলে রাখছি, সঙ্গে একটু মনে রেখো। নেক্সট, স্ট্যাটিক জিকের একটি প্রশ্ন। স্ট্যাটিক জিকে কিন্তু খুব ভালোভাবে তৈরি করবে। পিএসসি মিসলেনিয়াসে স্ট্যাটিক জিকে কিন্তু ভীষণ ভালো তৈরি রাখতে হবে। কুচিপুড়ি নৃত্যে অনবদ্য অবদান রেখেছিলেন নিম্নলিখিত কোন নৃত্যশিল্পী? আমার কিন্তু এই বিভিন্ন ক্লাসিক্যাল ডান্স নিয়ে তার ডান্স ফর্ম এবং তার সাথে অ্যাসোসিয়েটেড পার্সনদের নিয়ে একটা ভিডিও রয়েছে, কমপ্লিট ভিডিও। যারা স্টাফ সিলেকশন পরীক্ষা দেবে তাদের জন্য তো খুব খুব উপকারী, এবং যারা এই পরীক্ষা দেয় তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী। ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা ওটা পেয়ে যাবে। অবশ্যই দেখো, খুব কাজের ওই ভিডিওটা। তো কুচিপুড়ি নৃত্যে অবদান রেখেছিলেন কোন নৃত্যশিল্পী? যামিনী কৃষ্ণমূর্তি। এটা কিন্তু তোমরা মনে রেখো। নেক্সট, বিভিন্ন বই, আমি বারবার বলি, কোনো কারুর আত্মজীবনী হোক, বিতর্কিত কোনো বই হোক, কোনো খেলোয়াড় বা কোনো অভিনেতা অভিনেত্রীর জীবনী হোক, আত্মজীবনী হোক, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এগুলো খুব ভালোভাবে পড়ো। তো সদ্য যদি কেউ মারা গিয়ে থাকেন, তার লিখিত বই বা তার আত্মজীবনী, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। সেরমই একটি বই হচ্ছে খেলতে খেলতে। এটি কার আত্মজীবনী? এটি কিন্তু চুনী গোস্বামীর আত্মজীবনী। বেশ, পরের প্রশ্নে আসি। খেলা থেকে প্রশ্ন আসেই, তোমরা সবাই জানো। তো সদ্য সমাপ্ত খেলো ইন্ডিয়া ইউথ গেমসে কোন রাজ্য সবথেকে বেশি মেডেল জয়লাভ করেছে? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। মহারাষ্ট্র সদ্য সমাপ্ত খেলো ইন্ডিয়া ইউথ গেমসে সবথেকে বেশি মেডেল জয়লাভ করেছে। নেক্সট, গোপুরাম। এটা থেকে কিন্তু প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায়, সে স্টাফ সিলেকশন হোক বা পিএসসির কোনো পরীক্ষা হোক, একরকম তোরণ, ঠিক আছে? এই গোপুরম এটি নিম্নলিখিত কোন শিল্পরীতিতে দেখা যায়? বিভিন্ন শিল্পরীতি থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো এটি হচ্ছে দ্রাবিড় স্থাপত্য শিল্পরীতির একটি নিদর্শন। মানে দ্রাবিড়ীয় শিল্পরীতিতে যদি যে মন্দিরগুলো তৈরি হয়েছে, সেই ধরনের মন্দিরে কিন্তু এই যে লম্বা লম্বা তোরণ টাইপের যেগুলো, ঠিক আছে, তো সেইগুলোকেই এই গোপুরম বলে, সেখানে কিন্তু এই জিনিসটা দেখা যায়। বেশ, পরেরটায় আসি। সরিস্কা টাইগার রিজার্ভ বর্তমানে কটা টাইগার রিজার্ভ হয়েছে? একটি 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 টাইগার রিজার্ভ বৃদ্ধি পাওয়াতে বর্তমানে টোটাল সংখ্যা কত হয়েছে, এবং এই মুহূর্তে বাঘের সংখ্যা কত সারা ভারতবর্ষে, যেটা স্টেট টাইগার রিপোর্ট যেটা বেরিয়েছিল? এই দুটো কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। একটা হচ্ছে টোটাল বাঘের সংখ্যা ভারতবর্ষে এই মুহূর্তে কতগুলি, এবং টোটাল টাইগার রিজার্ভ কতগুলো আছে, এটা আমাকে কমেন্ট সেকশনে একটু জানিও, দেখি তোমাদের কেমন মনে আছে। আগের আগের প্রশ্নগুলোতে কিন্তু আমি এগুলো দিয়েছি। তো সরিস্কা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? সরিস্কা টাইগার রিজার্ভ কিন্তু আলওয়ারে অবস্থিত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জলঢাকা নদীর উৎপত্তিস্থল কোনটি? বিভিন্ন নদী, তার উৎপত্তিস্থল কোথায়, তার পতনস্থল কোথায়, তার উপনদী, শাখা নদী, ডান তীরের বাম তীরের উপনদী এবং নদী তীরবর্তী শহর, এইগুলো থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন হয়। তো তোমরা যে ভূগোল বই ফলো করো না কেন, সে কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের বই হোক বা যে কোনো জিএস বই হোক, প্রত্যেক বইতে চার্ট ফর্মে দেওয়া রয়েছে। আমি বারবার এই কথাগুলো বলি, বারবার তোমাদের যারা দেখো তারা তোমরা নিশ্চয়ই জানো, আমি বারবার এগুলো হ্যামার করি এই কারণেই, যাতে তোমরা সেগুলোকে তোমাদের সুবিধা হয়। তো জলঢাকা নদীর উৎপত্তিস্থল কোথায়? জলঢাকা নদীর উৎপত্তিস্থল হচ্ছে বিতাং হ্রদ, ঠিক আছে। আমি আর অপশানগুলো বলছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট, ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কে? এই যে বিভিন্ন এপিথেটগুলো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, বিভিন্ন ব্যক্তিত্বদের এই এপিথেট, সেটা থেকে প্রশ্ন আসছে এবং এসেছেও, ভবিষ্যতেও আসবে। তো এই ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কিন্তু কেশবচন্দ্র সেন। তার মানে এই নয় বাকি যাদের অপশানগুলো দিয়েছি তাদের কোনো নাম থাকলে সেগুলো তোমরা পড়বে না, সেগুলো কিন্তু পড়ার দায়িত্ব তোমাদের নিজেদের, সেগুলো অবশ্যই পড়ো। নেক্সট কোশ্চেন, সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত 2014 সালের, না এটা 2024 হবে, এটা এখানে একটু ভুল হয়ে গেছে, দাঁড়াও কারেকশন করে দিই। সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত 2024 সালের ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে পুরুষদের বিভাগে কোন দেশ সোনার মেডেল পেয়েছে? সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত 2024 সালের ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে পুরুষদের বিভাগে কোন দেশ সোনার মেডেল জিতেছে? এর সঠিক উত্তর হচ্ছে চীন। অপশান বি হচ্ছে সঠিক উত্তর।
ভুল টাইপের ফলে 2014 হয়ে গেছিলো, কারেকশন করে দিয়েছি, কেউ কোনো রকম কনফিউশন কিন্তু রাখবে না। নেক্সট কোশ্চেন, বরফে যে শৈবাল জন্মায় তাকে কি বলে? বরফে যে শৈবাল জন্মায় তাকে ক্রিপ্টোফাইট বলে। এটা কিন্তু বহু পরীক্ষা এসছে, বরফের মধ্যে জন্মায় যেগুলো, যে শৈবালগুলো, তাদেরকে ক্রিপ্টোফাইট বলে। খুব ভালোভাবে পড়ো, সায়েন্স পার্টটা মিসলেনিয়াস পরীক্ষার ট্রাম্প কার্ড, খুব ভালোভাবে পড়ো কিন্তু, বারবার বলছি। নেক্সট কোশ্চেন, মান্নার উপসাগর দ্বারা কোন দেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে? অপশন এ মায়ানমার, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি বাংলাদেশ, নাকি অপশন ডি ভুটান? অপশন বি শ্রীলঙ্কা হচ্ছে এর সঠিক উত্তর। ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে এই মান্নার উপসাগর দ্বারা। কার দ্বারা বিচ্ছিন্ন হয়েছে, কে যুক্ত করেছে, 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল, এগুলো কিন্তু খুব বারে বারে প্রশ্ন এসছে, এগুলো কিন্তু ভালোভাবে দেখে রেখো। নেক্সট, আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত স্কিমগুলো চালু আছে সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন হচ্ছে, এবং তোমাদের প্রত্যেককে অনুরোধ করব, যেহেতু এটা আমাদের স্টেটের পরীক্ষা, সেই জন্য পশ্চিমবঙ্গের যে প্রকল্পগুলো চলছে প্রত্যেকটা কত সালে এসছে এবং কি তার কাদের জন্য সেটা করা, এগুলো কিন্তু খুব ভালোভাবে এটা তৈরি করে রেখো। কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গে কত সালে চালু হয়? কৃষক বন্ধু প্রকল্পটা কিন্তু 2019 সালে চালু হয়েছে, এটা কিন্তু তোমরা মনে রেখো। কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি চালু করেছেন। তো এইরকম যে স্কিমগুলো রয়েছে, সেটা ঐক্যশ্রী হোক বা যে স্কিমগুলো আমাদের পশ্চিমবঙ্গে চালু আছে, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়, সেগুলো তোমরা ভালো করে তৈরি করে রেখো। নেক্সট কোশ্চেনে আসি, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতীয় সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতীয় সংবিধানের রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। তোমরা সকলে জানো আমাদের 3টে তালিকা আছে, কেন্দ্র তালিকা, যৌথ তালিকা, রাজ্য তালিকা। প্রত্যেকটা তালিকায় যে বিষয়গুলো আছে তার নির্দিষ্ট সংখ্যা আছে, তো সেটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু আমাদের রাজ্য তালিকার অন্তর্ভুক্ত, এবং পঞ্চায়েতের যে ইলেকশন হয় সেটা কিন্তু আমাদের রাজ্য পরিচালনা করে, সেটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত যন্ত্রগুলির মধ্যে কোনটি আর্কিমিডিসের নীতিতে তৈরি? আর্কিমিডিসের নীতিতে তৈরি হয়েছে কোন যন্ত্রগুলি? এই যে যত মিটার আছে, ওডোমিটার, ল্যাক্টোমিটার, ভোল্টামিটার, অ্যানিমোমিটার, এই যত মিটার আছে তার লিস্ট যে কোনো জিএস বইতে তোমরা পাবে, কোনটা কোন হিসাবে কাজে লাগে সেগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে তৈরি করে রেখো। তো এই প্রশ্নটির ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ল্যাক্টোমিটার, এটি কিন্তু আর্কিমিডিসের নীতিতে তৈরি হয়েছে। নেক্সট, টাইগার হিল, যারাই দার্জিলিংয়ে গেছো প্রত্যেকেই এই টাইগার হিল থেকে সূর্যোদয় দেখতে যাও। তো এই টাইগার হিল নিম্নলিখিত কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? অপশান এ সিঙ্গালীলা পর্বতশ্রেণী, অপশান বি দার্জিলিং কার্শিয়াং পর্বতশ্রেণী, অপশান সি দার্জিলিং হিমালয় পর্বতশ্রেণী, নাকি অপশান ডি হিমালয় পর্বতশ্রেণী? তো তোমরা মনে রেখো যে এই দার্জিলিং কার্শিয়াং পর্বতশ্রেণীর অন্তর্গত হচ্ছে কিন্তু টাইগার হিল। আর সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ যে শৃঙ্গ, সেটা সান্দাকফু, সেটা কিন্তু এই সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। ঠিক আছে, আবার যদি ঘুম বলো, ঘুম কিন্তু আবার দার্জিলিং হিমালয় পর্বতশ্রেণীর অন্তর্গত। তো এরকম কিছু এক্সট্রা পয়েন্ট বলে রাখলাম। নেক্সট, ওয়াও ওয়ার্ল্ড লিটারারি প্রাইজ জিতলেন কোন ভাষার লেখিকা মমতা জি সাগর? অপশান এ হিন্দি, অপশান বি উর্দু, অপশান সি ইংলিশ, নাকি অপশান ডি কন্নড়? কন্নড় হচ্ছে এর সঠিক উত্তর। তো এই 25টা প্রশ্ন এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে ইনফরমেশানগুলো দেওয়ার দরকার সেগুলো দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের প্রত্যেকটাই কাজে লাগবে, এবং তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু প্রশ্নের মাঝে মাঝে যে এক্সট্রা ইনফরমেশানগুলো বলি সেগুলো কিন্তু সব বেরিয়ে যাবে। এগুলো প্রত্যেকটাই তোমাদের কাজে লাগবে, সেই হিসাবে আমি এই সেটগুলো তৈরি করি। আমি রোজ সেট দিতে পারি না, কিন্তু যে সেটগুলো দিই সেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষায় কাজে লাগবে, এই হিসাবেই কিন্তু এগুলো দেয়া। আশা করি তোমাদের পরীক্ষায় সফল হতে এগুলো সাহায্য করবে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমি চাই পশ্চিমবঙ্গের সব ভাই বোন যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে এই ভিডিওটা পৌঁছাক, এবং তাদের যদি একটুও উপকার হয় আমি মনে করব আমার পরিশ্রম সার্থক। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো, সামনে যে পরীক্ষা আসছে তাতে সফলতা পাও, এই কামনা করে ভিডিও এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। থ্যাংক ইউ সবাইকে।